মুঘল সাম্রাজ্যের এক সময়ের রাজধানী তাজমহলের শহর ভারতের আগ্রা থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। মুঘল সাম্রাজ্যের রাজকীয় ইতিহাস জানানোর অংশ হিসাবে বেঙ্গল ডিসকভারির আজকের পর্বে আমি আপনাদের দেখাবো সম্রাট আকবরের পুত্র সম্রাট জাহাঙ্গীরের বিলাসবহুল এক রাজপ্রাসাদ, তার স্বর্ণে মোড়ানো একটি বাথটাব, কোষ্টি পাথরের পৃথিবী বিখ্যাত এক সিংহাসন সহ অনেক কিছু। সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে যেতে হবে ঐতিহাসিক আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টে প্রবেশ করার পর শুরুতেই হাতের ডান দিকে দেখতে পাওয়া যাবে জাহাঙ্গীর মহল। সম্রাট জাহাঙ্গীরের এই রাজকীয় প্রাসাদটি দেখার মতো। এত বড় প্রাসাদ সম্রাট শাহজাহানও তৈরি করতে পারেনি। সামনে সবুজ কার্পেটের মতো তাজা ঘাস, আর তার পাশে এই অনিন্দ্য সুন্দর লাল বেলে পাথরে তৈরি বিলাসবহুল এক রাজপ্রাসাদ। প্রথম দেখাতেই ভালো লেগে যাবে যে কারো। এই প্রাসাদটি এতই সুন্দর যে পর্যটকরা এই প্রাসাদটি দেখার সাথে সাথেই এর ভেতরে যাওয়ার জন্য উন্মুখ হয়ে যায়। আগ্রহ বেড়ে যায় পুরো আগ্রা ফোর্ট ঘুরে দেখার। এই প্রাসাদেই ইতিহাস বিখ্যাত বায়জি আনারকলির নাচ দেখতেন সম্রাট আকবর এবং তার পুত্র শাহজাদা সেলিম দুজনেই। এই আনারকলির নৃত্যের ঝংকার এবং রূপে মাতোয়ারা হয়ে শাহজাদা সেলিম রীতিমতো প্রেমেই পড়ে যান। একজন বায়েজির সাথে শাহজাদার এই অসম প্রেম পিতা আকবর কোনোভাবেই মেনে নেননি, বরং সেলিমকে আনারকলির কাছ থেকে ফেরাতে তিনি সব করেছেন। এই ভিডিওতে আনারকলি ঠিক যেই স্থানে মুঘল বাদশাদের নাচ দেখাতেন সেই জায়গাটি তো দেখাবই, তবে সবার আগে দেখাবো শাহজাদা সেলিমের সেই বাথটাব। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে একটি বাথটাব দেখতে পাচ্ছেন। এটি মূলত জাহাঙ্গীর বাথটাব, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীর এখানে গোসল করতেন, অর্থাৎ এই বাথটাবে গোসল করতেন। অবশ্য সে সময় এই বাথটাবটা এখানে ছিল না, তার গোসলখানাতেই ছিল, কিন্তু এখন দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে এনে রাখা হয়েছে। এই বাথটাবের উচ্চতা 5 ফিট, গভীরতা 8 ফিট এবং আশপাশ মানে পুরো চওড়া 25 ফিট। আর এই বাথটাবে নামার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে। তাহলে চিন্তা করুন যে কত বড় এবং কতটা আধুনিক বাথটাব ছিল। এবং এখন আমার কাছে যেটি মনে হচ্ছে, আমি একটু আগে ভালোভাবে দেখলাম যে এটি মনে হচ্ছে না যে সেই সময়ের বাথটাব, এখন মনে হচ্ছে যে এটি এখনকার আমলের বাথটাব, এতটাই নতুন রয়েছে, অবিকল রয়েছে। বিশাল আকারের এই বাথটাবটি জাহাঙ্গীর মহলের সামনেই রাখা আছে, তবে ওই সময় এটি সম্রাট আকবরের মহলে, যেখানে শাহজাদা সেলিম গোসল করতেন, সেখানে স্থাপন করা ছিল। কিন্তু সম্রাট আকবরের সেই প্রাসাদটি বর্তমানে নেই। জাহাঙ্গীর মহলের পাশে এই স্থানেই ছিল সম্রাট আকবরের বিশাল এক রাজপ্রাসাদ, যা ইংরেজদের গোলার আক্রমণে ধ্বংস হয়ে গেছে। ওই সময় এই আগ্রা ফোর্টের প্রতিটি ভবন থেকেই সোনা জহরত, দামি আসবাবপত্র সহ সব কিছু লুট করে নিয়ে যায় ইংরেজরা। লুট করে শাহজাদা সেলিমের বাথটাবের স্বর্ণগুলোও। খাঁটি স্বর্ণ দিয়ে মুড়িয়ে শাহজাদা সেলিমকে তার মামা মানসিং এই বাথটাবটি উপহার দিয়েছিলেন। পরবর্তীতে যখন সম্রাট আকবরের প্রাসাদস্থল সংস্কার করা হয়, তখন শাহজাদা সেলিমের বাথটাবটি দর্শনার্থীদের দেখার জন্য জাহাঙ্গীর মহলের সামনে এখানে স্থাপন করা হয়। মজার বিষয় কি জানেন, এই বাথটাবটি সম্রাট জাহাঙ্গীর যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার মামা তাকে উপহার দিয়েছিলেন। এর দ্বারা প্রমাণিত হয় যে একজন মামা তার ভাগ্নেকে কতটা বেশি ভালোবাসে। এটি কিন্তু তারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এটি কোনো সাধারণ বাথটাব নয়, এটি সোনায় মোড়ানো ছিল, স্বর্ণ দিয়ে তৈরি বাথটাব ছিল। মানে এই যে পাথর এখন দেখা যাচ্ছে, এই পাথরের চারিধার দিয়ে আমি একটু দেখাতে চাই, এই পাথরের চারিধার দিয়ে এই পাশ দিয়ে একেবারে স্বর্ণ খচিত ছিল, স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল। এখন স্বর্ণের চিহ্ন পর্যন্ত নেই। আর এই বাথটাবটা এতটাই
বড় এবং এতটাই গভীর যে এখানে সিঁড়ি দিয়ে উঠতে হতো। বাথটাবটি দেখার পর একটু সামনে এগিয়ে গেলেই পাওয়া যাবে জাহাঙ্গীর মহলে প্রবেশের প্রধান ফটক। জাহাঙ্গীর মহলের এই গেটটিকে বলা হয় ওয়েলকাম গেট, অর্থাৎ সম্রাট যখন এই পাশ দিয়ে আসতেন, এই বাড়ির ভেতরে প্রবেশ করতেন, তখন এখান থেকে প্রহরীরা এক ধরনের তাদের যে বিউগালের সুর, তখন তো বিউগাল ছিল না, তখন মুখ দিয়েই সে সুর তৈরি করা হতো, অর্থাৎ আসিতেছেন সম্রাট, এই ধরনের যে বিষয়টা, সেটা প্রহরীরা এখান থেকে তারা জোরে চিৎকার করে বলতেন এবং আশপাশে যারা ছিলেন তখন তারা সম্রাটের আগমন উপলক্ষে তারা সচেতন হয়ে যেতেন। এবং ওই জায়গাটি, ওই যে ভেতরের ওই জায়গাটিতে কথার প্রতিধ্বনি হয়। এই ভবনের আরও একটি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সম্রাট যখন আসতেন তখন ওই যে ওপরে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, ওই ওপর থেকে ফুল ছিটানো হতো সম্রাটের গায়ে, এরকমভাবে ফুল ছিটানো হতো। এবং আমার একেবারে হাতের যে এটা, সেটাই মূলত ওই জায়গা, সম্রাটের গায়ে ফুল ছিটানো হতো এবং সম্রাট এই পথ দিয়ে ভেতরে প্রবেশ করতেন। ভেতরে যে কথা প্রতিধ্বনি হয় সেই বিষয়টা আমরা একটু দেখতে চাই। আমি এখন সেই ওয়েলকাম গেটের একেবারে সামনে রয়েছি, আমি ভেতরে প্রবেশ করতে চাই এবং তখন যে আওয়াজ প্রহরীরা করতেন, সেই আওয়াজ করলে কথা যে প্রতিধ্বনি হয়, এই প্রতিধ্বনি এখনও হয়। এবং কিভাবে প্রতিধ্বনি হয় আমি জানি না ক্যামেরাতে আসবে কিনা, কিন্তু আমি একটু জোরে চিৎকার করে দেখাতে চাই যে এই যে ভেতরটা অন্ধকার কিন্তু কথা প্রতিধ্বনিত হচ্ছে। নিশ্চয়ই এই যে দেখা যাচ্ছে যে অনেকেই চিৎকার করছেন, তার কথা প্রতিধ্বনিত হচ্ছে। মূলত এই জায়গা থেকে সেই সম্রাটের যে প্রহরীরা, তারা মূলত যে কথাটি বলতেন যে আসিতেছে সম্রাট জাহাঙ্গীর, এই যে বিষয়টা আপনারা দেখলেন, এটাই মূলত সেই সময় করতো এবং ওটি ছিল রাজকীয় যে বিষয়টা, সেটা আমি জানি না আমি হুবহু তার মতো পেরেছি কিনা, ওনাদের মতো পেরেছি কিনা, কিন্তু আওয়াজটা ঠিক এভাবে করতেন এবং এই জায়গাটা প্রতিধ্বনিত হয়ে কথাগুলো ওইরকমভাবে বাজতো। প্রধান ফটক দিয়ে প্রবেশ করার পর চোখের সামনে এমন অপূর্ব সুন্দর কারুকার্যময় অন্দরমহল চোখে পড়বে তা কোনোদিনও ভাবিনি। রাজকীয় নকশা দিয়ে ঘেরা এখানকার সবগুলো ভবন। মাঝখানের এই উঠানকে কেন্দ্র করে চারধারে যে বিলাসবহুল প্রাসাদগুলো গড়ে উঠেছে, এর মধ্যে একটি রয়েছে ডাইনিং রুম, একটি লাইব্রেরি রুম, সম্রাট জাহাঙ্গীরের বেডরুম এবং তার মা যোধাবাইয়ের মন্দির। এই অন্দরমহলটি মূলত সম্রাট জাহাঙ্গীরের রংমহল, অর্থাৎ এখানে রানী বাস করতেন। আমাদের গাইড জানালো এই উঠানেই নাচ পরিবেশনের জন্য পাশের হেরেম থেকে সাজিয়ে আনা হতো আনারকলিকে। ये जो पूरा महल आप देख रहे हैं, ये है रंग महल। पूरा ही रंग महल इसको बोलते हैं। मुगल टाइम की फेमस डांसर थी ना अनारकली, वो यहाँ मुजरा करती थी डांस यहाँ हॉल के अंदर। আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটি সাধারণ কোনো উঠান নয়। এই উঠানে আনারকলির নৃত্য দেখাতেন সেই আনারকলি, যে আনারকলির প্রেমে হাবুডুবু খেয়েছেন, এরকম অনেক ইতিহাস রয়েছে। সেই আনারকলি এই উঠানে নাচতো। এবং আমার পাশের এই রুমটা ছিল যোধা ভাইয়ের, অর্থাৎ সম্রাট আকবরের স্ত্রী এবং সম্রাট জাহাঙ্গীরের মা। এই রুমটিতে তার মন্দির ছিল। আর এই যে এখানে যে নাচ করা হতো, এই নাচগুলো রানীরাও দেখতেন, রাজারাও দেখতেন। এবং এই রানীরা দেখতেন মূলত ওই যে ওপরে যে মানে এক ধরনের পর্দা সহকারে যে কুঠুরি দেখা যাচ্ছে, ওই কুঠুরি দিয়ে রানীরা নাচ দেখতেন। এবং তার উপরে ছাদের উপরে যে মানে ছাতার মতো যেটা তৈরি করা হয়েছে, ছাদের মতো ছাদের উপরে সেই মিনার, এই ছাদ জুড়ে রয়েছে, মোট 4টি রয়েছে। এবং এই জায়গাগুলো রাজাদের জন্য বরাদ্দ ছিল, বিদেশি অতিথিদের জন্য বরাদ্দ ছিল। মূলত এই নাচকে কেন্দ্র করেই এই বিষয়গুলো আয়োজন করা হতো। এই উঠানেরই আমার বাম পাশে যে কক্ষগুলো আছে, এই কক্ষগুলো মূলত সম্রাট জাহাঙ্গীরের লাইব্রেরি রুম। এই সবগুলো কক্ষ সম্রাট জাহাঙ্গীরের লাইব্রেরি রুম। আর এই যে এই বাড়িটি দেখা যাচ্ছে, অর্থাৎ এই উঠানকে কেন্দ্র করে এখানে যে রুমটি দেখা যাচ্ছে, এই রুমে সম্রাট জাহাঙ্গীর থাকতেন।
এই বেডরুমেই সম্রাট জাহাঙ্গীর নূরজাহানকে বিয়ে করার পর বাসর করেছিলেন, অর্থাৎ জাহাঙ্গীরের সাথে বিয়ের পর এই বেডরুমে বাস করতেন নূরজাহান। সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহানের এই বেডরুমটি নানা ধরনের নকশা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। বেলে পাথরের গায়ে খোদাই করে কারিগররা এমন সব মনোমুগ্ধকর নকশা করেছেন যা নিজে চোখে না দেখলে বিশ্বাসই হবে না অনেকের। আমি এর আগের ভিডিওগুলোই শাহজাহানের জগৎ বিখ্যাত তাজমহল এবং স্বর্ণে মোড়ানো বেডরুম দুটোই দেখিয়েছি, কিন্তু কোথাও শাহজাহানের পিতা জাহাঙ্গীরের বেডরুমের মতো এমন অসাধারণ কারুকাজ দেখিনি। নূরজাহান যেখানে তার রূপসজ্জার জিনিসপত্র রাখতেন সেই শোকেসটি এই বেডরুমে আজও আছে। পাথরের দেয়াল অসাধারণভাবে কেটে তৈরি করা হয়েছে নূরজাহানের এই শোকেস। নূরজাহানের বেডরুমের ভেতরটা যেমন সুন্দর, বাইরের দিকটাও তেমনই আকর্ষণীয়। এই রুমের কোনো দরজা নেই, কিন্তু দরজার জায়গাগুলো আছে, কিন্তু দরজা নেই। সম্রাট জাহাঙ্গীররা যখন এই রাজত্ব করেছেন মুঘল সাম্রাজ্য, কিংবা সেই সময়ে আসলে রাজা বাদশাদের ঘরে ওইরকম দরজা, কাঠের দরজা বা ওই ধরনের দরজা নেই বলে আমরা এখানে জানতে পেরেছি, থাকতো না। দরজার পরিবর্তে পর্দা লাগানো থাকতো এবং শীতকালে কার্পেট বিছিয়ে দেওয়া হতো এই চারিধারে। সামনের উঠানে যখন আনারকলি নাচতেন তখন পুরো বাড়ি প্রদীপ দিয়ে সাজানো হতো। সম্রাট আকবর এবং শাহজাদা সেলিম বাবা ছেলে দুজনই দেখতেন আনারকলির নাচ দেখতেন যোধাবাই নিজেও। আনারকলি যে উঠানে নাচতো সেই উঠানেই আরও একটি বিষয় ছিল যে এই রুমটা, অর্থাৎ আরও একটি যে বারান্দা রয়েছে, এই রুমটা ছিল তাদের ডাইনিং রুম। অর্থাৎ এখানে সম্রাট জাহাঙ্গীর থেকে শুরু করে সম্রাট আকবর, যোধাভাই কিংবা আরও যারা তাদের পরিবারের মানুষ ছিলেন তারা এখানে খেতেন, অর্থাৎ এটা ডাইনিং রুম, এবং এই জায়গাতে তারা খাওয়া দাওয়া পরিবেশন করতেন। পর্দায় এখন যে কক্ষটি দেখতে পাচ্ছেন এটাই ছিল সম্রাট জাহাঙ্গীরের ডাইনিং রুম, আর তার পেছনে রয়েছে রান্নাঘর। পুরো রংমহলের কোনো কক্ষেই ছাদে রড ব্যবহার করা হয়নি। পাথরগুলো এমনভাবে আংটার মতো করে একটার সাথে আরেকটা লাগিয়ে দেওয়া হয়েছে যা আজও আগের মতোই মজবুত রয়েছে। ডাইনিং রুমের পাশের এই কক্ষটিতে ছিল সম্রাট জাহাঙ্গীরের লাইব্রেরি। দেয়ালে যে তাকগুলো দেখা যাচ্ছে, সম্রাট জাহাঙ্গীর সেই তাকেই সাজিয়ে রাখতেন তার বই। পুরো লাইব্রেরি রুম এমন অসাধারণ নকশায় মোড়ানো ছিল। দেয়ালে থাকা আগেকার আমলের সেই নকশাগুলো নষ্ট হয়ে গেছে, তাই নকশার যে অংশ দুটি আজও টিকে আছে সেটাই এখন এভাবে কাঁচ দিয়ে ঘিরে সংরক্ষণ করা হচ্ছে। অন্দরমহলটির প্রতিটি দেয়াল হিন্দু স্থাপত্যকলায় তৈরি। রাজস্থানী ধাঁচের এই প্রাসাদের রাজকীয় নকশাগুলো আজও ভ্রমণ পিয়াসুদের মুগ্ধ করে। লাইব্রেরি রুমের পাশের এই ভবনটি সম্রাট জাহাঙ্গীরের হাওয়াখানা। হাওয়াখানার একেবারে ভেতরে এখন আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, তবে বাইরে থেকে যে ছবি আমি তুলেছি তা দেখলে আপনি রীতিমতো অবাক হবেন। এতটা সুন্দর সম্রাট জাহাঙ্গীরের হাওয়াখানা। তবে ভেতরে যাওয়ার আগে হাওয়াখানার বাইরের দৃশ্যগুলো একটু দেখুন। এখানকার প্রতিটি দেয়ালই এমন অসাধারণ নকশায় মোড়ানো। হাওয়াখানার ভেতরে প্রবেশ করলে শুরুতেই চোখে পড়বে একটি ম্যাজিক উইন্ডো। এটাই হলো ম্যাজিক উইন্ডো। এই পাশ থেকে এরকম খোলামেলা মনে হলেও বাইরে থেকে এই জানালাটি বন্ধ মনে হবে, একেবারে বন্ধ। এবং এখানে যে একটি জানালা আছে, বাইরে থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না। বাইরে আসুন, পুরো ব্যাপারটি আপনাকে দেখাচ্ছি।
देखिए अभी এবার দেখুন, सेम विंडो वी हैव सीन একই উইন্ডো কিন্তু ভেতর থেকে একরকম, বাইরে থেকে অন্যরকম। এ কারণেই এটাকে ম্যাজিক উইন্ডো বলা হয়। दैट्स व्हाई इट्स कॉल्ड मैजिकल विंडो। মূলত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এখানকার এই জানালাটি এভাবে তৈরি করা হয়েছে। আর এই জানালার পাশেই যমুনা নদীর একেবারে ধারেই রয়েছে সেই হাওয়াখানা। हवा महल 6 हवा महल ওই যে দেখা যাচ্ছে ওই রুমটাই আসলে হাওয়া মহল। তার ওপারেই রয়েছে যমুনা নদী। এই নদী থেকেই ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতো, এখনো আসে। এই যে দেখুন, ये हवा महल है, এটাই হাওয়া মহল। इससे नेचुरली हवा आता है ठंडा ठंडा। রাজকীয় এই হাওয়াখানা থেকে যমুনার শীতল বাতাস উপভোগ করতেন মুঘল সম্রাট জাহাঙ্গীর তো বটেই, পরবর্তীতে সম্রাট শাহজাহান এবং আওরঙ্গজেব প্রত্যেকেই। সত্যি অসাধারণ। সম্রাট জাহাঙ্গীরের এই বিলাসবহুল হাওয়াখানা এবং রাজপ্রাসাদ দেখার পর মনে মনে ভাবছিলাম, যার বাবা এত বিলাসী তার ছেলে সম্রাট শাহজাহান কেনই বা বিলাসী হবে না। ছেলেবেলায় বাবা এবং দাদাদের বিলাসবহুল এই প্রাসাদ দেখেই হয়তো অসাধারণ সব প্রাসাদ নির্মাণে অনুপ্রাণিত হয়েছিলেন শাহজাহান। সে যাই হোক, হাওয়াখানাটির অন্দরে ঢুকতে না পারার বেদনা নিয়ে সামনে এগুতেই চোখে পড়ল সম্রাট জাহাঙ্গীরের সেই রাজকীয় সিংহাসন। কোষ্টি পাথরের তৈরি পৃথিবীর একমাত্র এই সিংহাসনটি খাসমহলের পাশে সম্রাট জাহাঙ্গীর যে জায়গায় বসিয়েছিলেন, সিংহাসনটি আজও সেখানেই রয়েছে। শুধু ধ্বংস হয়ে গেছে সিংহাসন রাখার সেই প্রাসাদটি। অর্থাৎ এখন খোলা আকাশের নিচে সিংহাসনটি দেখা গেলেও জাহাঙ্গীরের সময় এখানে একটি প্রাসাদ ছিল। সম্রাট আকবর বসতেন এই জায়গাতে। সম্রাট আকবর নবরত্নদের নিয়ে এই জায়গায় মিটিং করতেন এবং এই মিটিং স্থলকে বলা হয় দেওয়ানি খাস। আর ওই যে ওখানে একটি কালো পাথর দেখা যাচ্ছে, ওই জায়গাতে বসতেন সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর যখন ক্ষমতাপ্রাপ্ত হন তখন সম্রাট জাহাঙ্গীর ওই জায়গায় বসতেন, আর সম্রাট জাহাঙ্গীরের মন্ত্রী এই জায়গায় বসতেন, অর্থাৎ তার প্রধান যে মন্ত্রী ছিলেন তিনি এই জায়গায় বসতেন। কিন্তু ইংরেজরা যখন এখানে আক্রমণ করেছিল তখন আমি এই যে সম্রাট জাহাঙ্গীর যে পাথর আছে এই জায়গার ঠিক ওই যে লোহার ব্রিজ দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, ওই জায়গায় একটি পাহাড় ছিল। ওই পাহাড় থেকে এক গোলা ছোড়া হয়েছিল এবং এই গোলা এসে সরাসরি এখানে পড়েছিল এবং এখানকার একটি স্টোন ছুটে গিয়ে ওই ধারের ওখানে পড়েছিল এবং ওখানে একটি গর্ত সৃষ্টি হয়েছে। আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে ওপরে যে কালো গর্তটা দেখা যাচ্ছে এটাই মূলত ওই সময়ের ইংরেজদের ছোড়া বারুদের আঘাত। মূলত 1602 সালে শাহজাদা সেলিম যখন এলাহাবাদ দুর্গ থেকে তার পিতা সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেকে নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নামে মুঘল বাদশাহ ঘোষণা করেন, তখন এই সিংহাসনটি তৈরি করা হয়, যার নাম তখ্ত-ই জাহাঙ্গীর। সিংহাসনটি তিনি মূলত বেলজিয়াম থেকে আমদানি করেছিলেন, যার চারধারে ফার্সি লেখা ও ফুলের নকশাগুলো আজও অবিকল রয়েছে। পরে সম্রাট আকবরের মৃত্যুর পর শাহজাদা সেলিম যখন আনুষ্ঠানিকভাবে জাহাঙ্গীর নাম ধারণ করে মুঘল বাদশাহ হন, তখন এই সিংহাসনটি এলাহাবাদ থেকে এখানে আনা হয়। তবে 1803 সালে ব্রিটিশদের সর্বশেষ আক্রমণে এটি ক্ষতিগ্রস্ত হয় এবং ফাটল ধরে। ওই আক্রমণেই মূলত এখানকার প্রাসাদটি ধ্বংস হয়ে যায়। তখন এই ফোর্ট মারাঠাদের অধীনে ছিল। এখানকার ফলকে থাকা লেখাগুলো এই তথ্যই জানাচ্ছে। আগ্রা ফোর্টে সম্রাট জাহাঙ্গীরের লাইব্রেরি রুম, বাথটাব, হাওয়াখানা, সিংহাসন সব আছে। নেই শুধু জাহাঙ্গীর, নেই মুঘল সাম্রাজ্যও। 1627 সালে মারা যান সম্রাট জাহাঙ্গীর। এরপর মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন তার পুত্র শাহজাদা খুররাম তথা সম্রাট শাহজাহান। মুঘলদের আঁতুড়ঘর এই আগ্রা ফোর্ট ইতিহাসে ঠাসা। আপনি যখন এখানে আসবেন আর এসব ইমারতের দিকে তাকিয়ে থেকে এর পেছনের গল্পগুলো কল্পনা করবেন, কেবল তখনই হারিয়ে যাবেন এক অন্য জগতে, যে জগৎ আপনাকে হারানোর বেদনায় কাঁদাবে।